সাতাশের মেগা বৈঠকে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তৃণমূলের সমস্ত স্তরের নেতৃত্বদের এই আহ্বান দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে ভুতুড়ে ভোটার দিনের পর দিন বাংলায় বাড়ছে আর ঠিক তাদেরকে খুঁজে বের করতে হবে। আর ঠিক তারপরে একটি বৈঠক হয়েছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, অনুপস্থিত ছিলেন। আর ঠিক সে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক জল্পনার কল্পনাকে একটু ভেদ করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন না একটি মেগা বৈঠক হবে। আজ সেই দিন শনিবার মেগা বৈঠক করলেন ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর ঠিক সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন কিছু নির্দেশ এবং কার্যত বললেন ভুতুড়ে ভোটার হোক কিংবা ভোটার তালিকায় নাম, প্রত্যেকটি ক্ষেত্রেই এই বিষয়গুলো সারা বছরের কাজ, 3 মাসের কাজ নয় যে 3 মাস কাজ করেই থেমে যেতে হবে। কার্যত সেই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তার কারণ একদিকে যখন ভুতুড়ে ভোটারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, আপনারা দিল্লির ভোট দেখুন, হরিয়ানার ভোট দেখুন কিংবা কার্যত ঝাড়খণ্ডের ভোট দেখুন, প্রত্যেকটি ক্ষেত্রেই নানান সময় এই ইস্যু সামনে এসছে, তা হলো ভুতুড়ে ভোটার। অর্থাৎ বিজেপির দিকে সরাসরি নিশানা করে বলা হচ্ছিল যে বিজেপি ইচ্ছে করে কিছু জায়গায় ভোটার তালিকায় ভুল নাম পেশ করানো হচ্ছে। অর্থাৎ বিজেপির দিকে নিশানা করা হচ্ছে যে রাজ্যের মধ্যে অন্য রাজ্য থেকে কিছু ব্যক্তি এসে পৌঁছে যাচ্ছেন এবং বাড়তি ডিভিডেন্ড পাচ্ছেন বিজেপি। উল্টো দিকে বিজেপির পাল্টা যুক্তি হলো সত্যি যদি তাই হতো তাহলে 2024 লোকসভা ভোটে কেন তার প্রকাশ হলো না। শুধুমাত্র তাই নয়, তারা আরও বলছে 2026 বিধানসভা নির্বাচনের আগে এরকম জুজু একটু দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আদেও সাধারণভাবে এটা কোনোভাবেই বিজেপির ডিভিডেন্ড নয়, তৃণমূলের ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছে। আর তৃণমূল শুধুমাত্র নিজেদেরকে ক্লিন রাখবার একটা চেষ্টা চালাচ্ছে। যদিও বা ইস্যুও তৃণমূল কংগ্রেসের, সমাধানও তৃণমূল কংগ্রেসের। আর ঠিক সেখান থেকেই শুরু হয়েছে আরও বেশি রাজনৈতিক জল্পনা। বিজেপির এক সুরে আবদ্ধ হয়ে বিজেপির সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস প্রত্যেকেই এক প্রকার বিরোধী হিসেবে কাজ করছে এ রাজ্যে এবং সে জায়গায় তারা প্রত্যেকে বলছেন যে সত্যিই যদি ভুতুড়ে ভোটার তৈরি হয় তাহলে কি হঠাৎ করেই শুরু হলো এইসব ভুতুড়ে ভোটারের সংখ্যা, নাকি এর আগে অনেক দিন ধরেই এই ভুতুড়ে ভোটার রাজ্যে রয়েছে? তাহলে ভুতুড়ে ভোটারের সমীকরণটা ঠিক 26 বিধানসভা নির্বাচনের আগে কেন মাপকাঠি হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর এখান থেকেই প্রশ্নবোধক চিহ্ন যে আদৌ ভুতুড়ে ভোটার নিয়ে রাজনীতিটা করছে কে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? আজ অভিষেকের মেগা বৈঠক নিয়েই এই যাবতীয় প্রশ্নের সূত্রপাত হতে পারে, সমাধান বা রফা সূত্র বেরোতে পারে। আমরা জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর ঠিক আজ মূল আলোচনার বিষয় অভিষেকের মেগা বৈঠক। আজ ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে এটি ভিজুয়াল আপনারা দেখুন। অভিষেকের মেগা বৈঠকের নয়, এই বৈঠক 27 বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই বৈঠক থেকে নির্দেশনামা জারি করে দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বদের। শুধু তাই নয়, তিনি সরাসরি বিজেপির দিকেও নিশানা করে নানান রকম কথা বলেছেন। অর্থাৎ গেরুয়া শিবিরকে কার্যত ওপরে হলুদ, নিচে ভেতরে কমলা। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে বারংবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। আর ঠিক এই বোকা বানানোকে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যেন সুযোগ না দেন। আজও অভিষেকের মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সন্দেশকারী প্রসঙ্গ এবং আরজিকর ইস্যু, এই দুটো ইস্যুকেই তুলে ধরেছেন এবং কার্যত বলার চেষ্টা করছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই দুটো ইস্যু আবারও নতুন করে আসতে পারে। অর্থাৎ একদিকে সন্দেশখালী, একদিকে আরজিকর, অর্থাৎ এই সবটাই বিজেপির বানানো কৌশল হতে পারে, রণকৌশল হতে পারে 26 বিধানসভা নির্বাচনে। আচ্ছা, এই জায়গায় অনেকগুলো রাজনৈতিক সমীকরণ আসছে না? একটু ভেবে দেখুন তো ঠিক কোন রাজনৈতিক সমীকরণ। একদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন। অন্যদিকে ভবানীপুরে মুসলমান ভোটের সংখ্যা কত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, অর্থাৎ শতকরা মুসলিম ভোটের সংখ্যা। অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, এই তকমা বহুবার দেওয়া হয়েছে। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়কে এক প্রকার সরিয়ে দিয়ে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে লড়াই করবার চেষ্টা করেছিলেন। ভবানীপুরে মুখ্যমন্ত্রী হিসেবে, ভবানীপুরে জিতবার পরে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দরবারে বসেছেন। অর্থাৎ কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা। আর ঠিক সেই ইস্যুকে কেন্দ্র করে ভুতুড়ে ভোটারের এই যাবতীয় পরিকল্পনা সত্যিই কি একটু ধুয়ে ধুয়ে চার করা যাচ্ছে? হয়তো যাচ্ছে, জানার চেষ্টা করি। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আলীবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার সন্ধ্যে 7টার এই শোতে। আলীবাবু, কিভাবে দেখছেন বলুন? একদিকে অভিষেকের মেগা বৈঠক, অন্যদিকে 27-এ মেগা বৈঠক তৃণমূলের, সেখানে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল নেতৃত্বদের নির্দেশ দিলেন। আজও অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন 3 মাস নয়, এটা গোটা বছরের কাজ। আলীবাবু, দেখুন, তৃণমূল কংগ্রেস ভুতুড়ে ভোটার নিয়ে বা ভোটার লিস্ট সংশোধনের ব্যাপার নিয়ে তারা তাদের দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়েই করে। এটা নতুন কিছু নয়, এটা প্রতিবারই হয়, আমরাও করি, ওরাও করে। ওদেরও বিএলএ নিয়োগ করা হয় বুথে বুথে, আমাদেরও বিএলএ নিয়োগ করা হয়। আমরাও গিয়ে নতুন সংশোধন এবং সংযোজনের তালিকা আমরা দিই, নতুন ভোটারকে নিয়ে এসে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলি, ওরাও ওঠায়। এটা নতুন কিছু না, এর জন্য মেগা বৈঠক করতে হবে, মেগা ভার্চুয়াল বৈঠক করতে হবে, এরকম কোনো কথা নাই। আজকে যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এর মধ্যে আর কোনো সার কথা নেই। একটাই কথা, সেটা হচ্ছে ভুতুড়ে ভোটার ওরা কি করে বেশি করে ঢোকাবে তার একটা ফন্দি আজকের বৈঠকের মধ্যে ছিল। আমরা দেখেছি বারবার আমরা একই কথা বলে এসেছিলাম নির্বাচনের আগ মুহূর্তেও, যখন ভোটার লিস্ট সংশোধন হয় সেই সময় আমরা বলে এসেছি যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে অচেনা লোককে, ওরা অন্য বুথের লোককে নিয়ে এসে এরা এখানে ভোটার লিস্টে নাম তোলে। আমরা বারবার সেটা বলে এসেছি। আমরা বলে এসেছি যে মৃত ভোটার, যারা ডেড ভোটারকে ওরা কোনো ক্রমে ভোটার লিস্ট থেকে বাদ দেয় না। ডেড ভোটার হয়তো 2 বছর আগে মারা গেছে, সে আজও ভোটার লিস্টে তার নাম রয়েছে, এরকম আমরা অভিযোগ তুলে তুলে আমরা বলতাম। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বিএলও অফিসার যারা নিয়োগ হয়, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, হাই স্কুলের মাস্টারমশাই বা সরকারি কোনো স্টাফ, তারা কিন্তু এই লিস্টগুলো তারা কোনো ক্রমেই তারা এই মানে যাকে বলা হয় ডি ভোটার, এদেরকে বাদ দেওয়ার কোনো ব্যবস্থাই করে না। যার ফলে আমরা দেখি ওই পুরনো ভোটার লিস্টের নাম নতুন ভোটার লিস্টেও থাকে। অর্থাৎ এই ভোটার গুলোকে, মানে অর্থাৎ ডেড ভোটার গুলোকে যাতে ওরা ভোট দিতে পারে তার জন্য একটা এরা পদ্ধতি রেখেই থাকে। প্রতি বুথে যদি 2-3টে করে ডেড ভোটার ওদের সঞ্চয় থাকে, তাহলে বলুন 300টা বুথ আছে একটা বিধানসভায়, তাহলে 300 মানে 600 বা 600 বুথ, মানে 600 ডেড ভোটারকে ওরা ভোট দেওয়াতে পারলো। এরকম করে আপনার অচেনা ভোটার বলতে পাশের বিধানসভার ভোটারকে এই বিধানসভাকে নিয়ে এসে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা। কারণ এটাও আমরা বলেছি যে আউটসাইডার ভোটার যারা, তাদের ব্যাপারেও আমরা বলতাম, কিন্তু তুলতো না। এবার আমরা মরিয়া হয়েছি, এবার আমরা অর্থাৎ বিজেপি পার্টি এবার মরিয়া হয়েছে এই সমস্ত অচেনা ভোটার তাদেরকে চিহ্নিতকরণ করা এবং সরাসরি তাদেরকে নাম ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া। যতক্ষণ এটা হবে না ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। আর ডেড ভোটারের ব্যাপারে আমরা তথ্য দিয়ে বলতে পারি, যারা ডেড ভোটার তাদেরকে নির্বাচনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তাকে কেটে দিতে হবে, কেটে একবারে পুরো ক্রস চিহ্ন দিতে হবে বা ডেড লিখতে হবে। 1 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির 26-এ শক্তি বৃদ্ধি হচ্ছে, বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা ওদের উপলব্ধি হয়েছে বলে আজকে ওরা ভারতীয় জনতা পার্টিকে আটকাবার জন্য ভোটার লিস্ট থেকে তাদের মানে কি বলবো যে রিগিং বা ইলেকট্রনিক রিগিং, সেটা ওরা শুরু করবার চেষ্টা করেছে। এটাও সম্ভব হবে না। যখন এটা সম্ভব হচ্ছে না তখন দুটো রাস্তায় ওরা এগিয়ে যাচ্ছে। কি দুটো রাস্তা? তৃণমূল কংগ্রেস দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম ঢোকাও, বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীগুলো রয়েছে বা ওই দেশেও যারা রয়েছে তাদেরকে এই দেশে এনে ভোটার লিস্টে নাম ঢোকাও, এবং অস্থায়ীভাবে প্রধান সার্টিফিকেট দিচ্ছে যে সে 6 মাস ধরে আমাদের এখানে বসবাস করে। আর তৃণমূলের প্রধান, তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের এমএলএ মুর্শিদাবাদের ক্ষেত্রে বলুন, আজকে তারা সেই জায়গাটা এসে তারা ভোটার লিস্টে নাম তুলবার চেষ্টা করছে, এটাও বুঝতে আমরা পেরেছি। আটকাবার চেষ্টা করছি। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই ভুয়ো ভোটারের নাম করে তৃণমূল কংগ্রেস অবাঙালি ভোটারদের যারা ভোটার লিস্টে নাম রয়েছে যাদের 100 150 200 বছর ধরে এই ভারত পশ্চিমবঙ্গে বসবাস করে, যে সমস্ত রাজস্থানী, গুজরাটি, ইউপি, বিহারের, উড়িষ্যার যে সমস্ত নাগরিকরা, ব্যবসায়ীরা, বাঙালি ভোটাররা যারা এখানে এসে ভোট দেয় দীর্ঘদিন ধরে,
আজকে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম তুলে সরানোর জন্য এরা চেষ্টা করছে। আমরা এটাও রুখবার জন্য আমরাও তাদের প্রয়োজনীয় যা কিছু দরকার ইলেকশন কমিশনকে যা মেটেরিয়ালস দেওয়ার সেটা অবশ্যই আমরা দেব। কোন ক্রমে অবাঙালি ভোটারকে, যারা ভোটার হয়ে আছেন, যারা এখানে স্থায়ীভাবে রয়েছেন, তাদেরকে কোন ক্রমে আমরা ভোটার লিস্ট থেকে বাতিল হোক এটা আমরা চাই না, একবারে চাই না। অবাঙালিদের যারা এখানে ভোট দেয় তাদেরকে ভোট দেওয়ার অধিকার, স্বাধীনতা আমাদের দিতে হবে। এই দাবি নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছি। দিল্লি নির্বাচন কমিশনের কাছেও আমাদের নেতা মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং নেতৃত্বরা গিয়েছেন। আমরা সেখানে এই নালিশটা করে এসেছি দিল্লিতে। আমাদের পরে যদিও তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছে যে বিজেপি যাচ্ছে, আমরাও যাব তড়িঘড়ি করে, তারাও কিন্তু দিল্লিতে 1 ঘন্টা পরে তারাও নির্বাচন কমিশনের কাছে গিয়েছে। বুঝতে পেরেছি। একদিকে এই ভার্চুয়াল বৈঠক নিয়ে যখন রাজনীতি একেবারে তুঙ্গে, তখন 5 দিনের মধ্যে, অর্থাৎ 5 দিনের মধ্যে জেলা কমিটি গঠন করা হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে এবং উল্টো দিকে ডেডলাইন করে দেওয়া হয়েছে 20 মার্চের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। বুঝতেই পারছেন কতটা তড়িঘড়ি ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর ঠিক এখানেই আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন, গত 27 ফেব্রুয়ারি ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসরে নামতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 26-এর নির্বাচনের আগে ভুতুড়ে ভোটার প্রসঙ্গে শনিবার দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আগামী 5 দিনের মধ্যে জেলা কমিটি গঠনের নির্দেশ দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। 21 থেকে 27 দিনের মধ্যে ব্লকে ব্লকে কমিটি গঠন করা হবে। শনিবারের মেগা বৈঠক থেকে সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে সন্দেশখালী আরজি করের উদাহরণ টেনে দলের নেতা কর্মীদের অভিষেক বোঝাতে চেয়েছেন 26-এর বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে বিরোধীরা। তাই শুধু সাংগঠনিক কাজ দেখভাল করলেই হবে না, চোখ কানও খোলা রাখতে হবে। দেখতে হবে কোথাও কোনো ষড়যন্ত্র তৈরির চেষ্টা হচ্ছে কিনা। এ ব্যাপারে নেতা কর্মীদের আরো বেশি করে জনসংযোগ বৃদ্ধির পরামর্শ দেন তিনি। শুধু তাই নয়, আইপ্যাক নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার অফিসার ও আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে, অনেক গ্রেফতার হয়েছে। সকলকে সতর্ক থাকার কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভেরিফাই করার জন্য নম্বরও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, একদিকে বৈঠক হচ্ছে অর্থাৎ ভুতুড়ে ভোটার নিয়ে, অন্যদিকে অনেকগুলো ইস্যুকে একই মোড়কে বাঁধবার চেষ্টা করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন? একদিকে বলছেন সন্দেশখালী, অন্যদিকে বলছেন আরজি কর, এবং অন্যদিকে আরও একটি বিষয় কথা বলছেন, তা হলো আইপ্যাক এবং তার নাম করে তৃণমূলে যোগদান করার লিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজরে রাখবার মতো বিষয়। কিছুদিন আগেই সম্প্রতি আপনারা জানেন বিজেপির পক্ষ থেকেও এইরকম মন্তব্য করা হচ্ছিল, অভিযোগ করা হচ্ছিল যে আইপ্যাকের নাম করে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যোগদান করবার চেষ্টা করছেন। অন্যদিকে বিজেপিতেও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে মিসড কল দিয়ে যোগদান করুন। এই যে মিসড কলের প্রসেস এবং আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসেস, টোটালটাই নাকি কর্পোরেট জগতের মতো। ভাবুন, এটা কারা বলছে? বিরোধী শিবিরই বলছে। অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক নিশানায় বলছেন তিনি কর্পোরেট রাজনীতি করছেন, অন্যদিকে আরও একটি বিষয় আসছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ফান্ডামেন্টাল বিষয়ে কথা বলছেন, অর্থাৎ একেবারে গ্রাউন্ড রুট থেকে তার রাজনীতিটা শুরু করছেন। বারংবার যে লিপ্টে ওঠা নেতা, এই যে তকমাগুলো দেওয়া হয়, সেই তকমাগুলোকে কখনো নবজোয়ার, কখনো বা এই ধরনের ভার্চুয়াল বৈঠকে সামগ্রিক বিষয়ের দিকে আলোকপাত করে তিনি বারবার প্রমাণ করবার চেষ্টা করছেন না তিনি লিপ্টে ওঠা নেতা নন। লিপ্টে উঠলেও তিনি ফান্ডামেন্টালটা জানেন। আর ঠিক এখান থেকেই ডিবেটের দ্বিতীয় পর্ব। এখানে সরাসরি আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো এবং পরিচয় পর্ব। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার শোতে। বলছি গৌরাঙ্গবাবু, সংগঠন কেমন স্ট্রং হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সংগঠন স্ট্রং করতে 26শে বিধানসভা নির্বাচনের আগে ভুতুড়ে ভোটার ধরতে হবে। কটা নজরে পড়েছে এখনো পর্যন্ত? ভুতুড়ে ভোটারের কাজ চলছে, নিঃসন্দেহে তালিকা প্রকাশ করা হবে। আমাদের জেলা থেকেও
থেকে বিভিন্ন জায়গায় পড়েছে, এবং আমাদের জেলার তালিকাটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। হুম। আচ্ছা বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে শুধুমাত্র 3 মাসের কাজ নয়, পুরো বছরের কাজ এটা। একটু না, একটু যে কোনো টেনশন হচ্ছে, চাপা টেনশন কাজ করছে। কোনো একটা রাজনৈতিক দলের এটা কর্মসূচি, যারা আমরা প্রথম থেকে রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত, তারা এই ধরনের কর্মসূচিগুলো কন্টিনিউ থাকেই। কিন্তু এবার একটা নির্দিষ্ট করে দিয়ে দেওয়া, এবং তাকে আবার সাংগঠনিক ভাবে দলীয় পদ দেওয়া, এবং ওনার সাথে আবার বিএলও ডিএলও দের যুক্ত করে দেওয়ার একটা চেষ্টা প্রক্রিয়া, এটা অবশ্যই হওয়া উচিত। কারণ আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রের নির্বাচন বা দিল্লি নির্বাচনে কিভাবে করে এক বছরের মধ্যে 25-30 লাখ ভোটার বাড়িয়ে দিয়ে তারা কিভাবে করে পিছন দিক থেকে জিতে যাওয়ার একটা চেষ্টা। আমাদের পশ্চিমবঙ্গে মাইনরিটি ভোট যেহেতু তারা কম পায়, সেই মাইনরিটি ভোটের দিকে লক্ষ্য করে মাইনরিটি যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, সেই এরিয়াগুলো থেকে মাইনরিটি ভোটে আঘাত আনার জন্যই বিভিন্ন জায়গায় আমরা যে চিত্রগুলো দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই মাইনরিটি ভোটের উপরে ফেক আইডি তৈরি করে দিয়ে ফলস ভোটার তৈরি করে দিয়ে এখানটায় ভোট দেওয়ানোর যে চেষ্টা, এটা বিজেপি ভেবেছিল যে এটাকে কেউ ধরা পড়বে না, কিন্তু এটা তো বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। এবং 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 চ্যাংদোলা করে নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর মতো তো আমরা চ্যাংদোলার কথা বলি না, যে দেখে আমরা বলছি আপনারা যে ঠুসে দেবার কথা বলেন। বিজেপিকে চ্যাংদোলা করে আমরা বাংলা থেকে আবার বের করে দিব 2026-এ। এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন আপনারা চ্যাংদোলা কথা বলেন না। না, আমরা চ্যাংদোলা মানে ওদের চ্যাংদোলাটা হচ্ছে কোনো জাতি বা কোনো ইসেকে বলা হয়, কোনো একটা ধর্মকে বলা হয়, কোনো একটা মানুষকে বলা হয়। আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, আমরা একটা দল সম্বন্ধে যদি কথা বলতে হয়, এক্ষেত্রে কোনো প্রশ্ন ওঠে না। আমি নিশ্চয়ই বললাম যে বিজেপিকে আমরা চ্যাংদোলা করি, না, আমরা আপনি কোনো শুভেন্দু জাতি অধিকারীর নাম নিলেন না, অর্থাৎ তার মানে আপনি বলতে চান যে শুভেন্দু অধিকারী কোনো রকম জাতপাত কিছু নেই, অর্থাৎ হিন্দু মুসলিমও হয়নি ওনার। হিন্দু মুসলিম, দেখুন হিন্দু মুসলিম, ওরা হিন্দু মুসলিম করেই তো মুসলিমকে চ্যাংদোলা করা, এদের নয়, ওদের এই ভাগাভাগি করেই তো তারা টিকে থাকছে এবং তাদের সম্বন্ধে বলেছে। কিন্তু আমরা অর্থাৎ সেই আপনারা কথা হিন্দু মুসলিম করেন না, তাই তো? তুই দলটাকেই বাংলা, কারণ তারা বহিরাগত দল, তারা যখন আচ্ছা, জিততে কিন্তু পারছে না। আলী হোসেন বাবু সরাসরি বলছেন আপনাদের বিরুদ্ধে যে আপনারা অবাঙালি ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বাদ করে দিচ্ছেন। আমরা অবাঙালি ভোটার লিস্ট থেকে আমরা বাদ দেওয়ার কি? ওটা তো ইলেকশন কমিশনের কাজ। আমরা খালি খুঁজে বের করব কোথায় কোথায় হরিয়ানা, কোথায় মধ্যপ্রদেশের, কোথায় বিহারের ভোটারদেরকে বেশ, যুক্ত করে। একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। সন্দীপাদিকে আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি আবারও ব্যাক করবো গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু বলুন। হ্যাঁ, আমাদের আজকে যে বিষয়, ভার্চুয়ালি যে বৈঠক আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, এবং বুথ ধরে ধরে কোথায় কোন বুথে কতখানি উইকনেস রয়েছে, কতখানি বিছিয়ে রয়েছে, কোথাও দুর্বলতা রয়েছে কিনা, বা কোথায় কোথায় প্রোগ্রেস হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিয়ে নিঃসন্দেহে একটা ভালো দিক যে গোটা রাজ্যের 4,500 কর্মীদের সাথে আমরা তো সকলে কর্মীদের সাথে মিট হওয়া গেল। এবং পাশাপাশি যেভাবে করে কনস্পিরেসি ষড়যন্ত্র বাংলায় পিছন দিক থেকে ক্ষমতা দখল করবার যে চেষ্টা, সেই চেষ্টাকে সাংগঠনিক ভাবে কিছু পদ সৃষ্টি হচ্ছে, কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটিগুলো তৈরি করে দিয়ে নিঃসন্দেহে সারা বছর কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস থাকে। এবং সব থেকে আগে আমরা এটা মানুষের কাছে বোঝানোর চেষ্টা করব বাড়ি বাড়ি জায়গায় যে দেখুন 12 লক্ষ পরিবারকে, যেখানে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা দেয় না, এবং আমরা যখন ন্যায্য পাওনা অধিকারের টাকা যখন আমরা চাইতে যাই, তখন আমাদের সাংসদদেরকে তারা কিভাবে করে অপদস্থ করে সেটা কিন্তু গোটা দেশবাসী জেনেছে। তারপরেও কিন্তু বাংলার প্রত্যেকটা 12 লক্ষ পরিবার কিন্তু তারা বাড়ি পাচ্ছে, 100 দিনের কাজের টাকা পাচ্ছে। প্রত্যেক মানুষের কাছে এটা হচ্ছে দায়বদ্ধতা। তৃণমূল কংগ্রেস যে কথা বলে, আজকে দেখুন। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানার চেষ্টা করব আপনাদের তিনজনের থেকেই। আপনারা যদিও বা আজ এটা ইস্যু নয়, আমি ইস্যু বেশিক্ষণ সময় দেব নয়, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে আপনারা বারংবার এই কথাটি বলেন যে কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে না। এর আগেও যখন এখানে বিধানচন্দ্র রায়েরও সরকার ছিল এবং কার্যত সিপিআইএমেরও সরকার ছিল, আমি বলছি এই সময়কালীন অবস্থা থেকে আপনাদের মনে হয়
এতটাই গুড়টা সহজ ছিল পাওয়া? আমি বলতে চাইছি কেন্দ্রীয় সরকার খুব সহজেই কি রাজ্যকে সব কিছু দিয়ে দিতেন? সেই সময়ে যা হতো এখনো তাই হচ্ছে। আমি মেনে নিচ্ছি কিছু করার জন্য, আমি বলছি কোর্ট রয়েছে তো, যাচ্ছেন না কেন? কেস করছেন না কেন? রাজ্যের জন্য না। কথা বলছেন তো আপনারা। আপনারা শুধুমাত্র লড়াই দেখানোর চেষ্টা করছেন ভোটের প্রোপাগান্ডাকে ইউজ করার জন্য। কি করছেন আপনারা? না না, 100 দিনের কাজের টাকা নিয়ে তো এটা নিয়ে তো লড়াই চলছেই। 100 দিনের কাজের টাকা, টাকা বাংলার আবাস যোজনা, কেস করেছেন মানুষের আপনারা? টাকা, টাকা নিয়ে 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 তো তারা তো সবসময় সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এবং এবং সব জায়গাতে তারা তো শো করে যে এখানে হচ্ছে হচ্ছে দুর্নীতি হয়েছে, একটাও প্রমাণ করতে পারে না তাদের বেশ, আমরা কেন্দ্রীয় আমরা team ডাইভার্ট হচ্ছে, আমি এখানে বেশিক্ষণ সময় দেবো না বলেছিলাম। আমি আলীবাবুর কাছেই যাবো। আলীবাবু, সরাসরি তো গৌরাঙ্গবাবু তো বললেন যে অবাঙালি ভোটার লিস্ট বের করাই হচ্ছে না, অর্থাৎ আপনারা কার্যত যে দোষারোপটা করছেন ধোপে টিকছে না, গৌরাঙ্গবাবুর কথায়। না না, উনি তো পরিষ্কার করে বললো ওনারা এখন সার্ভে করে দেখবে কোথায় অবাঙালিরা বসবাস করে। হরিয়ানার লোক, পাঞ্জাব, বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক, উড়িষ্যার লোক, এদেরকে ওরা বের করে ওরা ভোটার লিস্ট থেকে নাম তুলে ওরা বের করে দেবে। এইরকম হলো ওদের আজকের মিটিং এর আজকে মোটামুটি রেজুলেশন আর কি, ওরকমই উনি বলতে চাইলেন। অত সোজা নয়। যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে, আমার পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটার বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যের জায়গায় তারা বসবাস করছে, তারা সেখানে ভোট দেয় সেই রাজ্যগুলোতে। বিজেপি কি তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে নাকি বাঙালি ভোটার হিসাবে? এগুলো কোন কথা বলছেন না গৌরাঙ্গ বাবুরা? আপনারা ঠিকঠাক মতন বলুন। আপনারা বলতে পারছেন না? যারা এইখানে 100 বছর 200 বছর ধরে বসবাস করছে, যে ইউপি, বিহারি, রাজস্থানের মানুষরা, তারা এখানকার বাঙালির থেকেও কোনো অংশে কম নয়। তারা প্রথম দিন থেকে তারা ভোট দিয়ে এসছে, আর আপনি তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে চান? এটা মানে এই যে বিষয়টা আমরা বলে এসছি যে এই ভুতুরে ভোটারের নাম করে অবাঙালি ভোটারদের এরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চায়, এবং সেই ফন্দি এরা আঁকা শুরু করেছে। আর একটা যেটা বললেন গৌরাঙ্গ বাবু, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। আজকে বলুন তো, রাজ্য সরকার কার টাকায় চলছে? কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার চলতে পারে? আলীবাবু রাজ্য প্লিজ, আজকে সরকারের আমাদের চলতে টপিকই পারে? এটা নয়, আমরা এই সেই বিষয়ে জন্য প্লিজ বেশি সময় নষ্ট 100 করতে দিন পারবো থেকে না। শুরু করে সব দিনের টাকা রাজ্য সরকার পেয়েছে। এক্সট্রা যেটা ওরা ম্যান্ডেটস দিয়েছে, এক্সট্রা টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়নি, কারণ ওটা বাজেট বহির্ভূত টাকা, ওটা দিতে পারবে না। বেশ বেশ, আমি আমি এখানে আর সময় অতিবাহিত করতে পারবো না। আমি সন্দীপাদির কাছে যাব। সন্দীপাদি, কার্যত একদিকে যখন অভিষেকের মেগা বৈঠক হচ্ছে, এই শব্দটাতে যথেষ্ট বারণ আছে আলীবাবুদের ভাষায়, অর্থাৎ বিজেপি বলতে চাইছে মেগা বৈঠক বলা যাবে না, এটা অত্যন্ত নর্মাল বৈঠক, ভোটের আগে এরকম হয়েই থাকে, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছে। আমি বলছি সন্দীপাদি, এটার কি সত্যিই দরকার রয়েছে? ভুতুড়ে ভোটার কি হঠাৎ করেই এই রাজ্যে চলে এলো? দেখুন, কোন দল কি বৈঠক করবে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, একেবারে স্পষ্ট বলুন। কোন দল কি বৈঠক করবে সেটা নিয়ে অপর দলের হয়ে মানে বলার কোনো এখতিয়ার নেই, সেটা আমারও নেই। এবং আমার মনে হয় আলীবাবুর মতন একজন শ্রদ্ধেয় এবং সিনিয়র পলিটিশিয়ান কেউ সেটা থেকে বিরত থাকা উচিত। এক, 2 নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা তাদের যা সরকারি রীতিনীতি যা আছে, প্রশাসনিক রীতিনীতি যা আছে, সেগুলো নিয়ে কথা বলতে পারি। কিন্তু যে কথাটা বলবো, যে অভিষেক ব্যানার্জি তৃণমূলের স্টার সাংসদ, উনি বলেছেন যে উনার নাম নিয়ে নাকি আইপ্যাক এর কয়েকজন নাকি টাকা তুলছে। এটা কিন্তু মারাত্মক বড় একটা অভিযোগ উনি করেছেন, এবং বলা হয়েছে যে কয়েকজনকে নাকি গ্রেফতারও করা হয়েছে। এবার উনার কথাতেই যদি গ্রেফতার হয়, উনি হুমকি দিয়েছেন তাদেরকে যে কোনো টাকা তোলা যাবে না মানুষের থেকে, এরকম ভাবে টাকা দিয়ে টিকিট কেনা যাবে না, তাহলে বুঝতে হবে যে সেই দলটা অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে কতটা ফাঁপা। মানে সেই দলটা এই জন্য বলছি ফাঁপা, যে তাদের দলীয় কোনো রকম কোনো শৃঙ্খলা নেই। আইপ্যাক নিজেকে তৃণমূলের দলের মানে আইপ্যাক আমরা তো জানি একটা এজেন্সি, তো একটা এজেন্সি এবং একটা দল, একটা স্ট্র্যাটেজিক এজেন্সি এবং একটা দল কিন্তু কখনোই এক হতে পারে না। তো সেখানে তৃণমূল দল এবং আইপ্যাক স্ট্র্যাটেজিক এজেন্সি এক হয়ে গেছে। এবং কেন বলছি ফাঁপা, যে প্রশাসনিক দায়িত্বটা পুলিশের করার কথা ছিল, যে প্রশাসনিক দায়িত্বটা পুলিশ মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাননীয়ার কথা মানে করার কথা ছিল, যে কোনো একজন সাংসদ, সে হতেই পারে তৃণমূল, হতেই পারে বিজেপি, হতেই পারে কংগ্রেস, হতেই পারে সিপিআইএম, কোনো সাংসদের নাম ভাঙিয়ে যদি কেউ এরকম করে মার্কেট থেকে টাকা তোলে, তো সেটা সেই রাজ্যের প্রশাসনিক, সেই রাজ্যটা যিনি চালাচ্ছেন
সেই রাজ্যের মুখিয়ার প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে সেগুলো থেকে বিরত রাখা এবং তাদেরকে হাতে নাতে ধরা। সেটা একজন সাংসদ বলার পর তারপর সেটা করতে হচ্ছে, তাহলে বুঝে নিন যে তৃণমূল দলটা আজকের দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দলীয় ভাবে। এক, 2 নম্বর কথা হচ্ছে যে আবারও বলছি, প্রত্যেকটা দলই তার ভোটের আগে তার স্ট্র্যাটেজির জন্য বিভিন্ন ধরনের মিটিং করে। আমার দলও করবে, আমার দলও করে, সেটা উচ্চ নেতৃত্ব যারা আছেন তারাই বলবেন। কিন্তু প্রশ্নটা সেখানে নয় যে কোন দল কি মিটিং করছে, প্রশ্নটা হচ্ছে যে তাদের স্ট্র্যাটেজি কি মানুষের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, স্ট্র্যাটেজি কি মানুষের সমস্ত রকমের নিরাপত্তা নিয়ে কথা বলছে, মানুষের স্বার্থ নিয়ে কথা বলছে, নাকি শুধুমাত্র ওই তুমি কোন ধর্মের, তুমি কোন জাতির, আমি কোন জাতির, এইগুলো নিয়ে কথা বলছে। এখানে তো জাত নয়, ভাতের কথা বলতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, ইনক্লুডিং আমার রাজনৈতিক দল, যেটা আমার রাজনৈতিক দল সম্পূর্ণভাবে করছে। লং প্রসেস, হ্যাঁ আমরা এখন বিধায়ক শূন্য, হ্যাঁ সাংসদ এরকম মানে পার্লামেন্টে গতবারের থেকে এবছর ভালো রেজাল্ট হয়েছে বিজেপির, মানে এতটাই করুণ অবস্থা যে রাম মন্দির ফন্দির করেও 240টায় নেমে এসছে। তাও যদি কোনো কোনো জায়গায় যদি ভোটে কারচুপি না হতো, কাউন্টিং এ কারচুপি না হতো, তাহলে 240টাও হতো না। আমরা মনে করি এখনো 190 থেকে 200টার মধ্যে আটকে যেত বিজেপি। কিন্তু আবারও একটা কথা বলছি সেখানে যে জাত নয় ভাতের রাজনীতিটা আমরা কিন্তু মানে তৃণমূল এবং বিজেপি আমরা মনে করি যতই আমাদের বিরোধী পক্ষ হোক, দুটো দায়িত্বশীল দল, কেননা একটি রাজ্যে আছে একটি কেন্দ্রে আছে, ওই জাত নয় ভাতের কথাটা কিন্তু ওনারা বলবেন। তার সাথে সাথে অনুপ্রবেশের মতো যে একটি বিশাল বড় সমস্যা আমাদের রাজ্যে, শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, বাংলাদেশের সাথে যে 5খানা রাজ্য ভারতের সরাসরি সীমান্ত আছে, সেই অনুপ্রবেশ নিয়েও কথা বলবে। রাজ্য কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে, কেন্দ্র রাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আমি আজকে দুটি দলের প্রতিনিধিরা এখানে আছেন, দুটি দলকে জিজ্ঞেস করতে চাইছি, যখন অনুপ্রবেশ ঘটে আমাদের দেশে সীমান্ত দিয়ে, সীমান্ত মানে কি, স্থল জল বায়ুপথ, এই 3টি জায়গা দিয়ে, যখন মহাশূন্য দিয়ে তো ওই বাজারের বেগে করে ঢিল মারলে ওইখান থেকে এই পারে চলে আসবে না। তো যখন অনুপ্রবেশ ঘটছে মানুষ বলুন, বা যখন পাচার হচ্ছে গরু থেকে শুরু করে শিশুরা, নারীরা, তো সেখানে সেই দায়িত্বটা কার? আমার আজকে মেইনলি এটা জানার প্রয়োজন যে সেখানে দায়িত্বটা কার। এবং দুটি দলের দায়িত্ব এগিয়ে যাচ্ছে। একটি দল বলছে অনুপ্রবেশ ঘটছে, রোহিঙ্গা ঢুকছে, ভুয়ো ভোটার ধরা হচ্ছে, আর ভুয়ো ভোটার ধরার দায়িত্ব এখন তৃণমূল নিজের কাঁধে নিয়ে নিয়েছে, যে দায়িত্বটা নির্বাচন কমিশনের সংবিধান অনুযায়ী একটি স্বাধীন সংস্থা, সেই দায়িত্বটা এখন তৃণমূল তার কাঁধে নিয়ে নিয়েছে। এবং সাংবিধানিকভাবে কোনো দলই সেই স্ক্রুটিনি করতে পারে না। হ্যাঁ করে, কেননা নির্বাচন কমিশনের অনেক সময় লোকের খান্তি থাকে, কিন্তু আমাদের কথা একটা জায়গাতে যে অনুপ্রবেশ ঘটছে সেটা কেন্দ্রীয় সরকার আটকাতে পারছে না। প্রথম কথা, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, যেই সীমান্তের দায়িত্ব কেন্দ্রের সরকারের, বিজেপি সরকারের, এবং ওইগুলো ঢোকার পর তাদের যে জাল নথিপত্র তৈরি হচ্ছে সেটার দায়িত্ব কিন্তু তৃণমূল এড়িয়ে যেতে পারবে না। কেননা আমরা দেখেছি খুব ভালো করে, লাভলি খাতুনের মতন বাংলাদেশিকে জাল সার্টিফিকেট বানিয়ে তাদেরকে পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়ে পঞ্চায়েত প্রধান বানানো হচ্ছে। সুতরাং তৃণমূল এবং বিজেপি দুটি দলই কিন্তু উভয়ের এই যে উদাসীন মনোভাব, বা ধরুন ক্ষমতা পাওয়ার লোভে মানুষকে তার স্বার্থ থেকে, তার অধিকার থেকে যে বিরত রেখে দেশের সিকিউরিটিকে, দেশের নিরাপত্তাকে জলাঞ্জলি দিচ্ছে, এই উভয় দুটি দল কিন্তু সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। বেশ বেশ, সন্দীপাদির কথা বুঝতে পেরেছি। যখন অনুপ্রবেশকে তিনি ইন্ডিকেট করছেন, অর্থাৎ সেই ঘুরে ফিরে ভুতুরে ভোটার। আমি এখানে সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে যাব। গৌরাঙ্গবাবু, একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দীপাদি বলেছেন, তা হলো আইপ্যাক নিয়ে যখন কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সত্যিই তো ভেতরে কি এতটাই ফাঁপা হয়ে যাচ্ছেন আপনারা, এতটাই ননচালেন্ট, এতটাই উদাসীন? আমি বলছি এ জায়গায় দাঁড়িয়ে থেকে হুমায়ুন কবিরও জাতপাতের কথা বলছেন, শোকজ করবার পরেও তিনি থামছেন না। তাহলে কি আপনাদের রাশ থাকছে না নিম্ন স্তরে? যদিও বা ভরতপুরের তৃণমূল বিধায়ক মোটেই নিম্ন স্তরের নয়। গৌরাঙ্গবাবু, দেখুন, এখন এটা প্রত্যেকটা দলের আভ্যন্তরীণ বিষয়, সেই আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে রাজ থাকছে কি থাকছে না সেটা তো নির্বাচনগুলোতেই আপনারা দেখতে পাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষও দেখতে পাচ্ছে যে না, এখনো আপনি নিজে বলুন না, ভরতপুরের তৃণমূল বিধায়ক এখনো পর্যন্ত ক্ষমা চেয়েছেন? 55% গৌরাঙ্গবাবু, ক্ষমা চেয়েছেন এখনো পর্যন্ত ভরতপুরের তৃণমূল বিধায়ক? তৃণমূল কংগ্রেস টিকে রয়েছে। ক্ষমা উনি চাননি, বা দলীয় শৃঙ্খলা রক্ষার যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সাসপেন্ড করবেন ওনাকে?
হচ্ছে সেটা দলীয় নিশ্চয়ই নিশ্চয়ই তার জন্য একটা কমিটি রয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই হবে। সবসময় মনে রাখবেন কি তৃণমূল ব্যবস্থা কংগ্রেস নিয়েছিলেন? 30% ভাসিয়ে দেওয়ার কথা যখন বলা হয়েছিল, কি কিন্তু ব্যবস্থা নিয়েছিলেন? একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। আজকে যে হ্যাঁ। কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা সন্দীপবাদীর কাছেও কমিটিটা যাবো। বা বলুন বিজেপির গৌরাঙ্গবাবু। কমিটিটা কোথায় আমি জানতে চাই। কমিটিতে কারা কারা রয়েছেন? তৃণমূল কংগ্রেসে তো শৃঙ্খলা রক্ষা কমিটির 2-4 জন 10 জনের নাম পাওয়া যায়। কংগ্রেস বা সিপিএম বা বিজেপি যারা বাংলায় বাংলায় একতরফা এবং বাংলার মানুষকে বিপদগ্রস্ত করবার জন্য এই তিনটি দল একসাথে একভাবে লড়ছে বাংলার মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য। এদের শৃঙ্খলা রক্ষা কমিটিটা কোথায় আমি একটু জানতে চাইবো। আর তৃতীয় কথা, সন্দীপা ম্যাডামের কথা শুনে আমি বলি যে 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 অনুপ্রবেশের কথা আপনি বলছেন, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু যত অনুপ্রবেশকারীরা যারা রয়েছে তারা কিন্তু ধরা পড়ে, তাদেরকে কিন্তু বাংলার পুলিশ ধরে এবং গারদে ঢোকায়। আমরা অন্য যে 4টি রাজ্যের কথা বললেন যারা টোটাল লাভলি খাতুনকে ধরতে একটু অসুবিধা হয়ে গেছিল গৌরাঙ্গবাবু। একটা পড়ে না কেন একটু বলবেন? আর আর এটা তো রাজ্য পুলিশ তো আর বিএসএফ এর কাছে যে বর্ডারে পাহারা দেয় না। যারা অনুপ্রবেশ ঘটছে তার জন্য তো কেন্দ্র সরকারকে দায় নিতে লাগবে। এটা তো সিম্পল কোশ্চেন একটা অ্যারাইজ করে। দ্বিতীয় কথা আমরা যেটা বলবো যে ভুতুড়ে ভোটার ধরার প্রক্রিয়া, তৃণমূল কংগ্রেস গোটা দেশকে পথ দেখিয়েছে। ওনার সাংসদ সন্দীপা ম্যাডামের সাংসদ রাহুল গান্ধীও কিন্তু ভুতুড়ে ভোটার সম্বন্ধে সংসদে প্রশ্নোত্তর পর্বে কোশ্চেন করেছিলেন, কোনো উত্তর পাননি। বিজেপি ভুতুড়ে ভোটার নিয়ে এবং সন্দীপবাদীর কাছে যাবো। সন্দীপবাদী, এই যে কোশ্চেনটা অ্যারাইজ করা হলো গৌরাঙ্গবাবুর পক্ষ থেকে, আমি বলছি, হ্যাঁ আসছি গৌরাঙ্গবাবু, আমি একটু সন্দীপবাদী থেকে উত্তরটা নেবো। সন্দীপবাদী, আপনি হাতও তুলেছেন, আমি অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু তার সঙ্গে একটি প্রশ্ন শুধু সংযোজন করবো। এই যে জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী একদিকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেই ভুতুড়ে ভোটার নিয়ে কথা বলছেন, এর আগেও রাহুল গান্ধী কথা বলেছেন। গৌরাঙ্গবাবু, আপনি একটু জেনে রাখবেন, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখবো, আপনারা শুধু নয়, এর আগে ভুতুড়ে ভোটার নিয়ে রাহুল গান্ধী প্রথমে সরব হয়েছিলেন, এটা আপনিও জানেন। সন্দীপবাদী, আমি বলছি, এই জায়গাটায় লড়াই করতে কি আপনাদের একটু অসুবিধা হয় সন্দীপবাদী? দেখুন, প্রথমত কথা হচ্ছে যে শুধুমাত্র সংসদে নয়, মানে দেশের বিরোধী দলনেতা তথা আমার নেতা রাহুল গান্ধীজি কেন্দ্রীয় স্তরের, উনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে বিভিন্ন ডেটা তুলে ধরে কোথায় কিভাবে ভোটার মাইগ্রেশন হয়েছে। ভোটার মাইগ্রেশন মানে কি? ধরুন হিমাচলের যে 39 লাখ ভোট, মহারাষ্ট্রে দেখা গেছে যে হঠাৎ করে 39 লাখ ভোট বেড়ে গেছে। মানে যেটা জনসংখ্যা, ধরুন ভোটার সংখ্যা যদি 7 কোটি হয়, সেটা হয়ে গেছে, মানে লিগালি বা অফিসিয়ালি নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ভোটার সংখ্যা 7 কোটি হলে সেটা হয়ে গেছে 7,39,00,000। সেই 39 লাখ যেটা এক্সট্রা এসছে সেটা ওই হিমাচলের ভোটার মাইগ্রেশন হয়েছে। এবং তার সাথে ডেফিনেটলি অনুপ্রবেশের একটা ইস্যু তো আছে। সেটা নিয়ে শুধুমাত্র রাহুল গান্ধী সংসদে নন, উনি ইলেকশন কমিশনের কাছে জবাবদিহি চেয়েছেন এবং ইলেকশন কমিশন এখনো অব্দি সদুত্তর দিতে পারেনি। অবশ্যই আমরা সেটা নিয়ে আইনি লড়াইয়ে নামবো। 1 2 নম্বর কথা হচ্ছে যে যেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি, ওই শুধুমাত্র হাওয়া গরম করা কথাবার্তা। দলীয় সভায় বা তৃণমূলের দলীয় সভা, প্রশাসনিক সভা, কোনটা কোন সভা হচ্ছে সেটা তো সব মিলেমিশে পুরো সংকর হয়ে গেছে। আমরা তো বুঝি না যে সব, মানে তৃণমূলের মানে প্রশাসনটাই তো গোটা সংকরে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন দল থেকে অ্যামালগামেশন অফ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্যাচার নিয়ে এসে শুরু থেকেই। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে যখন আপনি 100 দিনের কাজের টাকা নিয়ে বলছিলেন, তখন কিন্তু রাজস্থানে যখন আমাদের সরকার ছিল, এই কয়েক বছর আগে, ওই বিগত ইলেকশনের আগে, এর 100 দিনের কাজের টাকা কিন্তু কেন্দ্র আমাদেরকেও আটকে দিয়েছিল, রাজস্থানকেও আটকে দিয়েছিল। রাজস্থান সরকার, অশোক গেহলটের সরকার কিন্তু সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে গেছে, সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিতেছে, আইনি লড়াইয়ে জিতেছে এবং কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে সেই 100 দিনের কাজের টাকা রাজস্থানকে দেওয়ার জন্য। আমাদের কথা হচ্ছে তৃণমূল এখন অব্দি তৃণমূল কোর্টে যেতে পারেনি 100 দিনের টাকার জন্য, 100 দিনের কাজের টাকা প্রাপ্তির জন্য। শুধুমাত্র হাওয়া গরম করা। মানুষের প্রাপ্য টাকার জন্য সুপ্রিম কোর্টে যেতে লাগবে? এটা কি কাম্য হওয়া উচিত? ফেডারেল, আপনি সংবিধানের কথা বললেন, সংবিধানকে যারা মানে না, সংবিধানকে যারা ভেঙে দিতে যাচ্ছে, মানুষের অধিকারটাকে যারা কেড়ে নিতে চাচ্ছে, সেই লড়াইটাই করছে তৃণমূল কংগ্রেস। আপনার এখানে কংগ্রেস সাপোর্ট দেওয়া উচিত। আপনাদের আচ্ছা, এখানটা একটু বলে নিই।
ঠিক আছে, আপনি বলেছেন, একটু বলে নেই। বাংলায় বিরোধিতা করছেন অধীর চৌধুরীর পাল্লায় পড়ে। আচ্ছা, এবার বলে নেই, আপনার শেষ হয়ে গেলে বলি, যদি আপনি অনুমতি দেন। যদিও গণতন্ত্রের গলার মানে টুটি তো চেপে ধরেছেন সব রকম ভাবেই আপনারা। হ্যাঁ, ক্ষেত্রে কি তো ক্ষেত্রেই কি মানুষ সুপ্রিম কোর্টে যাবে? সব ক্ষেত্রেই এতে আপনার গৌরাঙ্গ বাবু, আমি কিন্তু গৌরাঙ্গ বাবু, আপনাকে please, গোটা বলার সুযোগ প্রোগ্রামে দিন বলতে সন্ধ্যাদিকে। দেবো না যদি সন্ধ্যাদি আপনি বলুন, আমাকে বলতে না দেন। বলুন সন্ধ্যাদি বলুন। বলুন। হ্যাঁ, তো সেটাই বলছি, যখন আমি দেখছি যে কেন্দ্র আমাকে আমার প্রাপ্যটা দিচ্ছে না, তো ডেফিনেটলি আমরা এখনো বলি যে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট, যে কোনো প্রবলেমে বলি। তো সেখানে দাঁড়িয়ে তো ডেফিনেটলি আমি আমার প্রাপ্য, আমার যে অধিকার আছে সেটা লড়াই করার জন্য যখন আমি পাচ্ছি না, তখন তো আমি কোর্টে যাব, আমি তো আইনের ব্যবস্থা নেব। সেই জন্যই তো আমাদের দেশে আছে, নাকি দেশে আছে যে কোনো স্টার ভাইপোকে রক্ষা কবচ দেওয়ার জন্য, বা ওই দিক থেকে কিছু করার জন্য, ওই দিক থেকে কিছু, সেইগুলোর জন্য তো না। আমার রাজ্যের মানুষের টাকা, ওটা প্রাপ্য টাকা, সেটা যদি কেন্দ্র না দিয়ে থাকে এবং দিচ্ছে না, যেখানে আমরা জানি, আমরাও বলছি সেটা দেওয়া উচিত, যা বকেয়া জিএসটি আছে সেটাও দেওয়া উচিত, কিন্তু যখন দিচ্ছে না তখন ডেফিনেটলি আইনি লড়াইয়ে যেতে হবে। এবং সেই জন্যই সরকারি উকিলরা থাকে। সরকারি উকিলরা কোনো ভাইপো বোনপোর জন্য ওই সুপ্রিম কোর্টে লড়াই করতে যায় না রাজকোষের টাকা থেকে বা সরকারের টাকা দিয়ে। এক, বেশ। 2 নম্বর কথা হচ্ছে যে যে কথাটা বারবার তৃণমূল বলছে, যে কথাটা তৃণমূল বারবার বলছে যে রাজ্যের মানুষের কথা বলছে, রাজ্যের মানুষের যা প্রাপ্যের কথা বলছে, বলুক না রাজ্যের মানুষের কথা। আমাদের রাজ্যে তো এই মুহূর্তে তো রেভিনিউটা কি আছে, কোন অ্যাঙ্গেল থেকে আমাদের রাজ্যে রেভিনিউ আসছে? শুধুমাত্র আবগারি দপ্তর ছাড়া, ওই সুরা তরল পানীয় এইসব ছাড়া আর কোন ডিপার্টমেন্ট থেকে আসছে আমাদের রাজ্যে রেভিনিউ? নেই তো। রেভিনিউ নেই বলেই তো মাননীয়া বলছেন যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছি না, কেননা রাজকোষের টাকা নেই। সেই রাজকোষের টাকাগুলো কোথায় গেল? আপনারা বিজেবিএস এ বলছেন, মাননীয় বিজেবিএস এ প্রকল্পকে তুলছে, কোথায় শিল্পের কথা হবে? শিল্প আর প্রকল্প কি এক? নিশ্চয়ই না। তো বলছে লক্ষ্মীর ভান্ডার, বলছে সবুজ সাথী, বলছে অমুক, বলছে তো। তাই লক্ষ্মীর ভান্ডারের টাকা, সবুজ সাথীর টাকা কি মাননীয়া নিজের পকেট থেকে দিচ্ছে না তৃণমূল দল তার নিজের পকেট থেকে দিচ্ছে? সেগুলো তো রাজকোষ থেকে যাচ্ছে। এবার রাজকোষে তো টাকা নেই, সেগুলো কোত্থেকে তুলছে? বাজার থেকে ঋণ নিচ্ছে। এই যে বাজার থেকে ঋণ নিচ্ছে, সেই টাকাটা তো আমাদের উপর তো চাপছেই, প্লাস আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন, যারা আজকের দিনে একটা বাচ্চা যখন জন্মায় বাংলার বুকে, তখন তার মাথা পিছু ঋণ শুরু হয়ে যায় 60,000 কোটি টাকা। তো এইগুলোর তো উত্তর দিতে হবে। আপনি বলছেন মানুষের কথা ভাবছেন, বেশ, খুব ভালো, মানুষের কথা ভাবছেন। তো বলছি তৃণমূলের যারা কর্মীরা আছে তারা মানুষ নয়? বকটুয়ে যে শিশুরা সংক্ষেপে। নিহত হয়েছে, নারীরা নিহত হয়েছে, তারা মানুষ নয়? আমি বলছি যে তৃণমূলের যারা বখরার লড়াইতে তৃণমূলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে ফেলে, তারা সেই যে নিহত যারা, মৃত যারা, তারা মানুষ নয়? আপনারা বেশ। মানুষের প্রাপ্যের কথা বলছেন। আমি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনারা দেখুন বারংবার এই এই ইস্যু উঠে আসছে। আমার প্রশ্ন আর যদিও বা এটা নয়, ইস্যুও এটা নয়, আমার মূল কেন্দ্রবিন্দু, মূল বিষয় তা হলো এই ভুতুড়ে ভোটার। একদিকে সন্ধিবাদী অনুপ্রবেশকারীদের কথা তুললেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো খুব সত্যি কথা যেটা গৌরাঙ্গবাবুও বলছেন। বিএসএফটা ধরতে পারছেন না কেন? ভুতুড়ে ভোটার হঠাৎ করেই কি বেড়ে যেতে শুরু করলো আলিবাবু? দেখুন, আমরা যারা এই চারজন এখানটায় আছি, আপনি সহ আমরা যারা রয়েছে, আমরা সবাই কম বেশি জানি বিএসএফ এর স্ট্রেংথ কি আছে আর রাজ্য সরকারের পজিশন কি আছে, কম বেশি সবাই জানি। আমরা সত্যকে অপলোপ করতে পারি না, আমরা বাস্তব কথাটাই আমরা সবাই জানি। বিশেষ করে আমি তো সীমান্ত এলাকার লোক, সেই হিসাবে বলছি, আজকে বিএসএফ কে যেখানে কাঁটা তারের ফেন্সিং এখনো হয়নি, 1000 বিএসএফও যদি 1 কিলোমিটারের মধ্যে রাখেন তবুও জায়গা ফাঁকা থাকে। তাহলে আপনি যেখানে 1 কিলোমিটারে 3-4 জন করে বিএসএফ থাকে এখন বর্তমানে, আর আপনার যদি কোনো ফেন্সিংই না থাকে, যদি কাঁটাতারের বেড়াই না থাকে, তাহলে 1 কিলোমিটারে কত বিএসএফ লাগতে পারে? তাহলে এরকম 2000 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গে এখনো ফাঁকা রয়েছে। তাহলে রাজ্য সরকারকে বারবার করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়, স্বরাষ্ট্র দপ্তর থেকে, কিন্তু সেই চিঠির কোনো উত্তর এরা দেয় না। সেই চিঠি দিয়ে বলা হয়, আমরা পরিষ্কার করে বলছি আপনারা জমিটা দিন, আমরা ফেন্সিং লাইন আমরা করব। এরা বলছে আমরা সহযোগিতা করব না। তার পরিণাম আজকে আমরা, এরা অনুপ্রবেশকারীকে ওয়েলকাম করতে চায়, যার ফলে অনুপ্রবেশকারীগুলো বাংলাদেশ থেকে এসছে, আর এসে এখানে ভোটার লিস্ট হচ্ছে, সহজে এরা ভোটার লিস্ট তুলে তাদেরকে নাম তুলে দিচ্ছে। এটা একটা ভুয়ো। ওই যে বললো না যে লাভলি খাতুন, আজকে এইরকম লাভলি খাতুনের মতন হরিশ্চন্দ্রপুরে, সেখানটায় রশিদাবাদে
কমসে কম হাজারে হাজারে রশিদা খাতুনের মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে তৃণমূলের মেম্বার হয়ে প্রধান পঞ্চায়েত হয়ে বসে রয়েছে। আজকে ভুয়ো ভোটার এরা অন্যতম তাদের মধ্যে, অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার। কিন্তু সেটা এরা করবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ করে তাদেরকে লিস্ট থেকে বাদ দেবে, সেটা কিন্তু দেবে না। রশিদা খাতুন বাদ যাবে, গৌরববাবু কিছু বলতে চাইছেন, বলুন। লুৎফা খাতুন বাদ যাবে না। আরেকটা যেটা বলছি, কর্মীরা বলুন। arrest হচ্ছে। এটা আগে বলুন, বিজেপি কর্মীরা নেতৃত্বরাই অ্যারেস্ট হচ্ছে, অনুপ্রবেশদেরকে ঢোকানোর জন্য অ্যারেস্ট হচ্ছে, সেটাকে আগে দেখুন। আপনার বিজেপি কর্মীরা নেতৃত্বরা যারা ভোটে পর্যন্ত পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে তারা তারা অ্যারেস্ট হচ্ছে, তারা সরাসরি লিঙ্ক রয়েছে রয়েছে আধার কার্ড তৈরিতে, তারা সরাসরি পাসপোর্ট তৈরিতে, তারা অনুপ্রবেশ ঘটানোর মূল পান্ডা পান্ডা এরা পান্ডা। শুনুন, আপনারা যদি 1000 শুনুন গৌরাঙ্গ বাবু, আপনারা যদি 1000 এই কাজ করেন, 1000 লোক এই কাজ করেন, হয়তো দেখা যাবে বিজেপি সংখ্যার হিসাবে হয়তো 2-4-5 জন করতে পারে, এটাকে হতে পারে। কারণ না, আপনারা 1000 আর কি 4-5 জন, এই 4-5 জন ধরা পড়েছে বলে 1000 লোক ধোয়া তুলসী পাতা হয়েছে এরকম না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, আজকে রাজ্য সরকার দায় এড়াতে পারবে না, রাজ্য সরকার দায় এড়াতে পারবে না। তারা অনুপ্রবেশকারীকে, তারা এখানে এখনো বহু অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে এরা এখানে এখনো তাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের, আজকে তাদের চিহ্নিতকরণ করে বিতরণ করা উচিত। যে কথাটা আমরা বলছিলাম যে ভোটার লিস্ট এই যে ভুয়ো ভোটার, এই ভুয়ো ভোটারের যিনি জননী তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনি ভুয়ো ভোটারকে এই 14-15 বছর ধরে ইনি এখানে লালন পালন করে এসছেন। আজকে বিজেপি বলতে চেয়েছে বলে আজকে মমতা বুঝতে পেরেছে যে ভুয়ো ভোটারকে তাদেরও ধরতে হবে। আর ভুয়ো ভোটার তারা ধরবে না, ধরে ওই লুৎফা খাতুনকে বাংলাদেশে এতক্ষণ পাঠানো উচিত ছিল, তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। লুৎফা খাতুনকে কিন্তু অ্যারেস্ট করেনি এখনো তিনি বহাল তবিয়তে রয়েছেন। লাভলি খাতুন তিনি এখনো বহাল তবিয়তে রয়েছে। সেই জায়গায় আমরা বলতে চাই, যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভোটারের নাম করে হিন্দু বাঙালি ভোটারদের মাতাতে চায়। এটা হতে পারে না। আজকে যদি গোটা ভারতবর্ষের আমরা তাহলে চিত্র দেখি, তাহলে সব থেকে বেশি যে স্টেটে হচ্ছে অনুপ্রবেশ ঘটে সেটা মুম্বাই। নিঃসন্দেহে আপনি সব জায়গাতে খোঁজ করে দেখবেন সব থেকে বেশি অনুপ্রবেশ কিন্তু মুম্বাইতে রয়েছে, তারপরে সেকেন্ড চলে যাচ্ছে দিল্লি। যারা বিকজ এগুলো ক্যাপিটাল সিটি, এখানে অপরচুনিটি প্রচুর রয়েছে, এই জন্য এইসব জায়গাগুলোতে হয়। তো এইগুলোর জন্য এখন তো বলতেই পারেন যে এটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী থাকতে পারে, ওই সব স্টেট গুলোতেও চলে যাচ্ছে, সব তৃণমূল কংগ্রেসের জন্যই হচ্ছে। বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে মানুষের কাছে ভোটের আগে টিকে থাকার জন্য অন্য এই যে বাঙালি অবাঙালির কথা বলা হচ্ছে না, বাঙালি অবাঙালি, কারণ বিজেপি নিজেও জানে তারা বহিরাগত এবং অবাঙালি, তারা বাংলাটা ভালো করে জানে না। বাংলাতে একটা বানান লিখতে বলুন, তাদের যে পোস্টার ফেস্টুন করে, শত্রুঘ্ন সিনহা খুব ভালো করে বাংলা জানে তো, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, তারা প্রত্যেকে খুব ভালো করে বাংলাটা জানে। ইরফান পাঠান খুব ভালো করে বাংলা জানে। মাননীয় দায়িত্ব নিয়ে তাদেরকে অ ক খ শিখিয়েছিলেন ভোটে দাঁড় করাবার আগে, বলুন না। এমন কোন কথা বলবেন না যে কথার পরিপ্রেক্ষিতে আপনাকে চুপ থাকতে হয়, এমন কিছু কথা বলছেন কেন? এইবার আমি যদি বলি এই চৌহান টাইটেলও তো আমাদের বাঙালিদের নয়, আপনার যা সারনেম সেটাও তো আমাদের বাঙালিদের নয়। কি করছেন আপনি এখানে? আপনি তাহলে আমরা ইনবর্ন নয়, সেটা তো আপনাকে আমার ডেট অফ বার্থ সার্টিফিকেট। না শুনুন, বহিরাগত মানে অনুপ্রবেশকারী, আপনি গোলাবেন না। বহিরাগত মানে এই দেশের জনগণ যেখানে খুশি সেখানে যাতায়াত করতে পারে, যেতে পারে, সেটা সাংবিধানিক ভাবে যেখানে খুশি সেখানে তার ভোটার আই কার্ড কোথাও ডিলিস্টিং করতে পারে, কোথাও ওঠাতে পারে। আপনি অনুপ্রবেশ নিয়ে কথা বলুন। একটা গুলশান কলোনি হয়েছে কেন পশ্চিমবাংলার বুকে? কলকাতার বুকে কেন গুলশান কলোনি হয়েছে? অন্য কোথাও তো গুলশান কলোনি হয়নি। আপনি বলছেন মুম্বাই এবং দিল্লি হচ্ছে ক্যাপিটাল, কলকাতা
কলকাতা ক্যাপিটাল নয়, কলকাতা ক্যাপিটাল নয়, কলকাতা একটা বাণিজ্যিক শহর নয়। আপনি বলুন, তা আপনি এসেছেন কেন সেখানে? আপনার পূর্বপুরুষরা কলকাতায় এসেছে বেশ। কেন? যদি কলকাতা যদি আপনারা capital না যতক্ষণ হয়ে কথা থাকে। বলছে ততক্ষণ একটা ডেটা আপনাদের সামনে রাখি, ডেটাটা আমি একটু আপনারা কথা বলতে বলতে অ্যানালাইজ আমি করছিলাম। বলেছিলাম আমি আপনাকে কথা বলতে দেব না গোটা প্রোগ্রামে। এই সরকারটা যখন ধরলো, বেশ। বললো মমতা গৌরাঙ্গবাবু, বন্দ্যোপাধ্যায় যখন একটু সহজ প্রশ্নের উত্তর আমায় দেবেন? সহজ প্রশ্নের উত্তর আপনারা দিন প্লিজ। আপনি হরিয়ানাতে- মুম্বাইয়ের কথা বলেছেন, আপনি দিল্লির কথা বলেছেন, আমি কিছু বলিনি, আমি শুনছিলাম। আপনারা মহারাষ্ট্র প্লিজ ধরতে পারেন না। গৌরাঙ্গবাবু, আপনাদের গৌরাঙ্গবাবু ব্যর্থতা। শুনে নিন প্লিজ। গৌরাঙ্গবাবু বলছি, আপনি মহারাষ্ট্রের কথা বলছিলেন, দিল্লির কথা বলছিলেন, ডিবেট চলছিল, আমি কিচ্ছু বলিনি, নো ইন্টারাপশন। কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের 35% বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই তথ্যটা আপনার কাছে রয়েছে? এটা দেখুন, বাংলাদেশ অনুপ্রবেশকারী 35% কিনা, এটা আমার কাছে তো এক নাম্বার, এটা হতেই পারে না। আইপ্যাক থেকে আসেনি, আইপ্যাক থেকে আসেনি, তথ্যটা আইপ্যাক থেকে আসেনি। আইপ্যাক দেবে না সেই তথ্য, আইপ্যাক সেই তথ্য দেবে না। আইপ্যাক এই জন্য দেবে না কেন জানেন তো? এই জন্য দেবে না কেন জানেন তো? কেননা লাভলি খাতুনদেরকে লুকোতে হবে। এবং লাভলি খাতুন তাহলে ভোটের সময় ভোট পার করা যাবে না। অঞ্জনবাবু, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী 35% নয়, ও পশ্চিমবঙ্গে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে। এখনো পর্যন্ত আমার কাছে অফিসিয়ালি যে ডেটাটা রয়েছে আমি সেই ডেটার বেসিসে বলছি, সেখানে একদম স্পষ্ট 35% বাংলাদেশি অনুপ্রবেশকারী তথ্যের বেরিয়ে যুগের কথা আসছে। বলুন না, মাননীয়ার যুগের কথা বলুন না। মাননীয়াকে নিয়ে তো এত কিছু আপনারা বলেন, অভিষেক ব্যানার্জিকে এত কিছু নিয়ে বলেন। নরসিমা রাবের যুগ চলে গেছে, এখন কি করছেন আপনারা সেটা বলুন। কলকাতা বুকে গোষ্ঠী হয়েছে কেন? একটা জঙ্গি তার কলকাতার ভোটার কার্ড, আই কার্ড নিয়ে সেই জঙ্গিটা আসামে ধরা পড়ছে কেন? আপনি বলুন, আপনি বলুন। লাভলি খাতুনের কথা বলুন, ছেড়ে দিন সবকিছু। লাভলি খাতুন কেন আপনারা লাভলি খাতুনকে টিকিট দিয়েছেন? লাভলি খাতুনের ব্যাকগ্রাউন্ড কেন চেক বেশ করেননি? বেশ বেশ বেশ, আমি এখানে দুজনকেই থামার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ। তৃণমূল হচ্ছে জঙ্গিদেরকে সন্দীপাদি, আস্তানা please. প্রদানকারী একটা রাজনৈতিক দল। বেশ বেশ সন্দীপাদি। গৌরাঙ্গবাবু, আমি আসছি আপনার কাছেও। আমার মূল প্রশ্ন ছিল একটি জায়গাতেই, তা হলো পশ্চিমবঙ্গে 35% বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই তথ্য যদি আপনার কাছে না থেকে থাকে, গৌরাঙ্গবাবু আপনি যেমন আমাদেরকে বললেন মুম্বাই আর দিল্লির বিষয়টা একটু দেখতে, আপনিও একটু দেখবেন। যদি ভুল হয় ডেফিনেটলি আমায় জানাবেন, ডেফিনেটলি আমায় জানাবেন। কিন্তু যা তথ্য আমার হাতে আসছে সেই হিসাবে পশ্চিমবঙ্গে 35% বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমি আবারও রিপিট করছি, এটা জানতে পারছি আমরা। যদি এটা সত্যি হয়, যদি এটা সত্যি হয় গৌরাঙ্গবাবু, তাহলে সর্ষের মধ্যেই তো ভূত রয়েছে, আর আপনারা ভূতুরে ভোটা সমস্ত রাজ্যে খুঁজে বেড়াচ্ছেন। আমি ঠিক এই জায়গায় আপনাদের তিনজনকেই কথা বলবো। বলুন। অঞ্জনবাবু, আমি একটা বেশ, কথা বলবো। আলিবাবু আসছি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। আলিবাবু বলুন। প্রথমত হচ্ছে, পশ্চিমবঙ্গে 2 কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী প্রবেশ করেছে 1950 সালের পর থেকে টানা আজ পর্যন্ত। এই 2 কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে এসে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার লিস্টে নাম তুলে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এখনো অবশিষ্ট পশ্চিমবঙ্গে প্রায় 70 লক্ষ মুসলিম অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। যে কথা আমরা বিজেপি প্রথম থেকে 1980 সাল থেকে বলে এসেছি, অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদেরকে বিতরণ করতে হবে। এবং তারা ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তারা প্রশাসনিক প্রধান হয়েছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদেরকে এই ভোটার লিস্ট থেকে এদেরকে বাদ দিতে হবে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম এবং প্রধান ইস্তাহার। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে ভোটারের নাম করে তৃণমূল কংগ্রেস অবাঙালি ভোটারদের, অবাঙালি হিন্দু ভোটারদের পশ্চিমবঙ্গ থেকে ভোটার লিস্ট থেকে নাম সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। সংক্ষেপে। আমরা চাই অবিলম্বে যারা স্থানীয় দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছে অবাঙালিরা, তারা পশ্চিমবঙ্গের সম্মানীয় ভোটার, বেশ। তাদেরকে ভোট দেওয়ার বেশ। অধিকার দিতে হবে। 25শে সেপ্টেম্বর 2024 এই ডেটাটি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ঠিক এখানে 1 মিনিট সময় দিচ্ছি সরাসরি সন্দীপাদিকে। সন্দীপাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। না, মোদ্দা কথা হচ্ছে এই দুটি দল, তৃণমূল এবং বিশেষ করে তৃণমূল, এরা তো কিছুতেই মানে স্বীকার করছে না এবং স্বীকার করতে চাইবেও না যে কথাটি এতক্ষণ ধরে তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, যিনি যে কথাগুলো বলছিলেন, তাতে তো সর্বতভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল দলটি তাদের পতাকার আড়ালে বা তাদের সিম্বলের আড়ালে অনুপ্রবেশ মানে লাভলি খাতুনদের মতন অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে প্রশাসনিক স্তরে নিয়ে আসছে। সেটা আরো কত বড় ডেঞ্জারাস ভাবুন আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে। এবং শুধু সেটা নয়, আলিবাবু কিন্তু একটা কথা বললেন যে উনি সীমান্তবর্তী অঞ্চলের লোক। আমিও কিন্তু সীমান্তবর্তী অঞ্চলেই বড় হয়েছি আলিবাবু, আমি কিন্তু দেখেছি জিনিসগুলো, যে তখনও কিন্তু ডাবল সাইডেড কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়ে গেছিল।
এবং আপনি জানেন যে বিএসএফ এর ভূমিকা কি। হ্যাঁ, তো বিএসএফ তো একটা সার্টেন একটা জায়গা অবধি, 100 মিটার 150 মিটার অবধি বিএসএফ এর পুরোটাই করায়ত্ত থাকে। এবং আপনি বলেন সব জায়গায় কাঁটা তার দেওয়া সম্ভব না, অবশ্যই নয়। জলপথে কি করে কাঁটা তার দেওয়া যাবে? যেখানে জঙ্গল আছে সেখানে কিভাবে কাঁটা তার দেওয়া যাবে? সেই জন্যই তো আরো বেশি করে রিক্রুটমেন্ট করতে হয়, সেনা বিভাগে বেশি করে রিক্রুটমেন্ট করতে হবে। রিক্রুটমেন্টটা তো শুধু অগ্নিবীর নয়, অগ্নিবীর এই সামান্য একটু প্রশিক্ষণ দিয়ে তো করা যায় না, সেটার জন্য তো একটা দীর্ঘায়িত একটা প্রশিক্ষণের পরিচয় হয়। তো সেটাই আবার বলছি যে যখন মাননীয়া দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন এনডিএতে, যখন মাননীয়া কাগজ ছুড়ে দিয়েছিলেন, তখন তো অটল বিহারীজি সরকার ছিলেন। বেশ, অটল বেশ, শুনবেন, আর সময় দিতে অটল পারছি না। বিহারীজি করলেনটা কি বুঝতে পেরেছি তখন? আমি এখানে সরাসরি কেন কেন্দ্রীয় বেশ, ভাবে এখানে ল্যান্ড একেবারে দিলেন অন্তিম না? লগ্নে রয়েছে। আমি তখন তো এবার আর গৌরাঙ্গবাবুকে সময় দেবো। CPIM এর উপর গৌরাঙ্গবাবু, সে আপনার অভিযোগ এক মিনিট সময় ওঠেনি। শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড প্লিজ। গৌরাঙ্গবাবু বলুন। দেখুন, গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেট গুলোতে যখন যখন এখন পিছন দিক থেকে অভিসন্ধি করে ভুয়ো ভোটার ঢুকিয়ে এক রাজ্যের ভোটার বিজেপি কর্মীদের অন্য রাজ্যেও ভোটার লিঙ্ক তৈরি করে দিয়ে ইলেকশন কমিশনকে সাথে নিয়ে ম্যানুকুলেট করে যখন যখন এই ভোটগুলোকে গুলোকে আমাদের 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 রাজ্যের ভোটগুলোকে প্রকৃত ভোটারদেরকে নষ্ট করে ভোট দিতে যাতে না দিতে পারে এবং পিছন দিক থেকে অন্য ভোটারদেরকে ক্রিয়েট করা এপিক কার্ডের, সেটা কিন্তু কিন্তু ইলেকশন কমিশন কিন্তু স্বীকারও করেছে যে এপিকে কিন্তু গড়মিল হয়েছে। এবং তার পাশাপাশি আবার কিন্তু তারা বলেছে একই নাম্বারে আবার এপিক আর দ্বিতীয়বার তৈরি হবে না। তার মানে ইলেকশন কমিশন ভুল ছিল যে একই নাম্বার দিয়ে অনেকগুলো এপিক কার্ড তৈরি করে আপনারা যাচ্ছিল। কোর্টে যাচ্ছেন না কেন? ইলেকশন কমিশনকে চিঠি লিখেছে। প্লিজ সন্দীপাদি, এটা আনইন্টারাপ্টেড। তৃণমূল আমি রিকোয়েস্ট করছি, এটা আনইন্টারাপ্টেড সেশন, প্লিজ। তৃণমূল দলকে চিঠি লিখেছে। সন্দীপাদি প্লিজ। গৌরাঙ্গবাবু, তৃণমূল দলকে চিঠি লিখেছে। সন্দীপাদি প্লিজ। কি লিখেছে? চিঠি লিখেনি তো। সন্দীপাদি প্লিজ, আমার কথাটা রাখুন, এটা আনইন্টারাপ্টেড সেশন। খাওয়া করছে কেন? দেখাচ্ছে বাংলায় যেটা বিজেপি করতে পারবে না, মানুষের মধ্যে ভুয়ো ভোটার তৈরি করে ভোট জিততে আর পারবে না, চিন্তা নাই। তৃণমূল কংগ্রেসের কর্মীরা উঠে পড়ে লেগেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে লাভলি খাতুনদেরকে জাল সার্টিফিকেট দিয়ে সিম্বল দেবে, সেখানে প্রশাসনিক স্তরে নিয়ে আসবে। বেশ, একেবারে অন্তিম লগ্নে দিকে ছিলাম। গৌরাঙ্গবাবু আসছে দায়িত্ব নিয়ে। সন্দীপাদি, আমি এটা বারবার বলছিলাম, আপনাকে রিকোয়েস্ট করছিলাম, এটা আনইন্টারাপ্টেড সেশন, বলার একটু সুযোগ দিন, সবাইকে বলার না সুযোগ না, দিতে আমি হবে। সেটা করতাম না। না, সেটা আমি যথেষ্ট বলার সুযোগ দিয়েছিলাম। আমার মাঝখানে কেউ ইন্টারাপ্ট করলে আমিও তো ইন্টারাপ্ট করব। আমি তো থামিয়েছি সন্দীপাদি, কিন্তু এটা আনইন্টারাপ্টেড সেশন ছিল, আপনি সেটা জানেন। এবং আমাদের সঙ্গে আপনি, এই তো তৃণমূলের কালচার। বেশ, কিন্তু আমি তো আশা রাখবো না যে আপনারা প্রত্যেকে আমার কথাটা রাখবেন। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম এবং যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, মূলত আলীবাবু যে বিষয়ের দিকে আলোকপাত করেছেন, বিএসএফদের সংখ্যা কম, অর্থাৎ এতগুলো সংখ্যা দেওয়া সম্ভব নয়। সন্দীপাদি ঠিক সেই বিষয়টিতেই মুখ্যম ঘা দিয়েছেন, বলছেন সরাসরি তাহলে রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? দেখুন, অনুপ্রবেশকারীকে কেন্দ্র করে বিএসএফের দিকে আঙুল তো উঠবেই, একই সঙ্গে রাজ্যের ওপরেও একই রকমভাবে আলোকপাত করতে হবে। তার কারণ রাজ্য এবং স্টেটের যিনি সুপ্রিমো থাকেন, তিনি শুধু কোনো একটি দলের নেত্রী নন, তিনি গোটা রাজ্যের নেত্রী এবং তাকে সেই বিষয়গুলো দেখে তো রাখতেই হবে। এবং সেখানে যেই সব প্রশাসনিক দিকে কাজ করা দরকার সেদিকে যদি তিনি না করেন, প্রশ্ন তো উঠবেই গৌরাঙ্গবাবু। একেবারে অন্তিম লগ্নে আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। আর এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।